29 নভেম্বর শনিবার সকাল 11টায় বাগেরহাট 3 আসনের আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী লায়ন ডক্টর ফরিদুল ইসলাম সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এই সময় তিনি সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর জোর দেন। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সুন্দরবন উপকূলীয় এলাকার একটি প্রধান সমস্যা নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং রাস্তাঘাটের মতো প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। উপস্থিত ভোটাররা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা যেমন সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবের কথা এমপি প্রার্থীর কাছে তুলে ধরেন। ডক্টর ফরিদুল ইসলাম মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। উঠান বৈঠক শেষে ডক্টর ফরিদুল ইসলাম স্থানীয় জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য অনুরোধ জানান এবং তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে চান। উক্ত অনুষ্ঠানটি সুন্দরবন ইউনিয়নের 1, 2 ও 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হোসেন পনি, সাধারণ সম্পাদক বাংলা উপজেলা বিএনপি সহ সুন্দরবন ইউনিয়ন নেতৃবৃন্দ। এই সময় প্রোগ্রাম সফল করার লক্ষ্যে সুমন হাওলাদার, সুন্দরবন ইউনিয়ন যুব দল নেতা, SN ইমরান, সাবেক সাধারণ সম্পাদক সুন্দরবন ইউনিয়ন ছাত্রদল, মামুন তালুকদার, সুন্দরবন ইউনিয়ন যুব দল নেতা, মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, সাধারণ সম্পাদক 1 নং ওয়ার্ড বিএনপি, ফারুক হাওলাদার, যুবদল নেতা, সুন্দরবন ইউনিয়ন সহ 1 নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে বিশাল এক মিছিলের বহর উঠান বৈঠকে যোগদান করেন। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন অতি সম্মানীয় একজন ব্যক্তি, ডক্টর লায়ন ফকির সাহেব। আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা দেশের সাধারণ জনগণ অবশ্যই জানেন যে দেশের জন্য কারা ভালো চায়, কারা মঙ্গল চায়, সাধারণ মানুষের কথা কারা শোনে এবং কারা স্বৈরাচারী, এটাও আপনারা সব থেকে ভালো জানেন ও বোঝেন। দেশের উন্নয়নে, নিজেদের উন্নয়নের স্বার্থে কাকে ভোট দিতে হবে সেটা অবশ্যই আপনারা বোঝেন। সেজন্য আমার অনুরোধ রইল আপনারা সকালে আমাদের পাশে থাকবেন। এই কথাটি শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। খুব কৌশলী বক্তব্য, বুঝছেন, সরাসরি কিছু বলেনি, টেকনিক্যালি সব বলে দিছে। না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে যখন সকালে আমি অত্যন্ত খুশি লায়ন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই বাসতলায় মিটিং ব্যবস্থা করেছে। দীর্ঘদিন নেতা সাহেব উনি চলে গেছেন, ওনার সাথে আমরা চলেছি। ওনার সময়গুলো, বিএনপির সময়গুলো শান্তিভাবে জীবনযাপন করেছি আমরা সবাই মিলে। ভিতরে বিভিন্ন রকমের এই বাসতলায় এক সময় ছিল সবাই বিএনপি। তার উপলক্ষ করে, কেন্দ্র করে এই আওয়ামী সরকার গ্রুমিং করে, জ্ঞানজাম ফেসাদ করে আজকেও ঘরে ঘরে মানুষ একজনের সাথে কথা বলে না। আমাদের কিছু ছেলে বেড়ে ওই কাউন্সিল জড়ায় যে সেই সমস্যা হচ্ছে, এটির দিক আপনারা খেয়াল করবেন যাতে আপনাদের সময় মানুষ শান্তি পায়। আপনার কথা সবাই বলে যদি লায়ন সাহেবকে নমিনেশন পায়, লায়ন সাহেব এখানে এমপি হবে, পড়াই জায়গায় পড়াই মানুষের কাছে এই কথা বলে। আর আজকে সবাই আপনাদেরকে ছুটাইছে, বিএনপির পরে এমন অসন্তুষ্ট হয়ে গেছে কিছু বিষয় আমাদের লোকজনকে তারা শাসন করেছে, তারা বলে আমরা আপনাদের পরে খুশি। আলোর পথে আনতে, ভালো কিছু করতে আমি চাই। তারা ভালো খেলোয়াড় হোক, তারা প্রতিনিয়ত মাঠে আসুক, তারা খেলাধুলা করুক। আমি চাই আমাদের জনপদের প্রত্যেকটা মানুষ, আমাদের নারী শিশু রাস্তায় নিরাপদে চলাফেরা করুক। কেউ যেন তাদের প্রতি যেন ইপটিজিং বা এই ধরনের কাজ করুক, এটা যেন না করতে পারে। সিঙ্গাপুরে রাত 2টার সময় কিন্তু সিগন্যাল করলে মানুষ দাঁড়ায় যায় রাস্তায়, কোনো গাড়ি নেই, তারপর দাঁড়ায় যায়, কারণ ওরা সভ্য মানুষ। আর আমাদের ভিতর অসভ্যতা অনেক বেশি ভর করেছে। এবং এর আগে যারা এখানে নেতৃত্ব দিয়েছে আমি দেখেছি, দূর থেকে যেটা দেখেছি, যে তারা অধিকাংশ ক্ষেত্রে অনেক স্বার্থপরতার পরিচয় দিয়েছে, অনেক বেশি আত্মকেন্দ্রিক চিন্তা করেছে, গণমানুষের কথা চিন্তা করেনি। তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেনি, তার দায়িত্ব যেটা না সেটা সে পালন করেছে। এই জন্য আমাদের সমস্যাগুলো দিন দিন অনেক পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে। অনেকেই মনে করে যে এই মাস্তানি করা, সন্ত্রাস করা, দখল করা, সাদাবাজি, দান্দাবাজি এগুলো একটা শিল্পের মতো, এবং অনেকে সেই শিল্পের কারিগর হতে চায়। আমি এই কারিগর বানাবো না, আমি এই কারিগরকে বন্ধ করবো। আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যেন তারা
আগামীতে ভালো মানুষ হয়, তারা যেন বিনয়ী হয়, তারা যেন সৎ মানুষ হয়, তারা যেন সত্যবাদী হয়, এইগুলোর জন্য আমরা কাজ করব। আমাদের একটা দল আছে, আপনারা জানেন, তারা ধর্ম নিয়ে কথা বলতেছে যে এই করলে জান্নাত, অমুক তমুক। এইগুলো নিয়ে আমার খুবই ছোট্ট একটা কথা, আমি সব জায়গায় কথাটা বলতেছি যে বিশ্বে প্রায় এখন 200 কোটির মতো মুসলমান। সবচেয়ে বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মুসলিম দেশ, মালয়েশিয়া, এখানে আছে দুবাই, কাতার, তারপর আছে মনে করেন আপনার টার্কি, সৌদি আরব। এইখানে এই দলও নাই, এই মার্কাও নাই। তাহলে 180 কোটি মুসলমান কি বেঁচতে যেতে পারবে না? এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এগুলো একটা প্রতারণা। আপনার উপর নির্ভর করে আপনার পরকাল। আপনি যে কাজ করছেন, আমি সেদিন ইমামদেরকে বলেছি, মুয়াজ্জিনদেরকে বলেছি যে রামপালে আমাদের প্রোগ্রামে, যে দেখেন আপনার পরকাল। কালকে আমি একটা মসজিদে নামাজ পড়লাম, দেখলাম পরকালে হুট টুর নিয়ে একদম মনে করেন করে দিচ্ছে। আর বেটা সারাদিন তো সিটারি করতেছিস, বাটপাড়ি করতেছিস, তো পরকাল কোন জায়গাতে তো ভালো হবে? মিথ্যা কথা বলছিস, আরেকজন হক ফাঁক দিয়ে খাচ্ছিস, ফাইজলামি নাকি পরকাল? একটা খারাপ মহিলা, প্রতিটা মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছিল শুধু কুকুরকে একটু পানি পান করানোর জন্য। এটা মসজিদে খুতবার সময় আমি শুনেছি, আমাদের ইমাম মসজিদে খতিব সাহেব জুম্মার দিন আমার মসজিদে আমি শুনেছি এটা, যে মসজিদে নামাজ পড়ি, একটা কুকুরকে পানি পান করার জন্য মানুষ মাফ করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি অথচ অনেক বড় বড় দেখবেন যে ধার্মিক লোক আছে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ আপনি মসজিদে বলছেন কাতার সোজা করো, আর ওদিকে বিলে গিয়ে আর এক হাত ঢুকে দিয়ে আসতেছেন। এসব ফাজলামি করে কোনো লাভ নেই।